ঘুম ভাঙতেই এলিনা দেখল প্রবাল বিছানায় শুয়ে কাতরাচ্ছে, আর ওর দুই চোখ থেকে জল গড়িয়ে পড়ছে ক্রমশ। ভীষণ অস্থির লাগলো এলিনার। এর আগে কোনোদিনও প্রবালকে এমন করে দেখেনি ও। হঠাৎই এলিনার মনে পড়ল প্রবালের বলা একটি ঘটনার কথা, ওর দাদা প্রাণকৃষ্ণের মৃত্যুর কথা। এলিনার বুক কেঁপে উঠল। ভয়ে অস্থির হয়ে এলিনা প্রবালকে জড়িয়ে ধরার জন্য ওর কাছে এগিয়ে গেল। আর এলিনা তখন প্রবালের মুখ থেকে কিছু জড়ানো শব্দ শুনতে পেল। প্রবাল বিড় করে বলছে, এলিনা, তুমি এভাবে আমাকে একা ফেলে চলে যেতে পারো না, তুমি কোথাও যাবে না। প্রবালের এমন কথা শুনে এলিনা বেশ ভালো করেই বুঝতে পারল যে প্রবাল ভয়ানক কিছু স্বপ্ন দেখেছে এলিনাকে নিয়ে। ও তখন প্রবালের শরীরের সাথে নিজের শরীর লেপ্টে দিয়ে বলল, আমি কোথাও যাইনি, দেখো একদম তোমার খুব কাছেই আছি। আমি কি করে তোমায় ফেলে দূরে চলে যাব বলো? এলিনার কথায় স্বপ্নের ঘোর কেটে বাস্তবে ফিরে এলো প্রবাল। আর চোখের সামনে এলিনাকে দেখে প্রবাল নিশ্চিন্ত হলো যে কিছুক্ষণ আগে দেখা ঘটনাটা সবটাই স্বপ্ন, এছাড়া আর কিছুই নয়, যদিও বড় জীবন্ত স্বপ্ন। তবুও বাস্তবের সাথে তার কোনো মিল নেই। এবার প্রবাল এলিনাকে সামনে পেয়ে জড়িয়ে ধরল পরম আবেশে। দুই চোখ বন্ধ করে এলিনার শরীরের ঘ্রাণ নিতে লাগলো প্রবাল। দুটি উচ্ছল ঝর্ণার মতো এক হয়ে মিশে যেতে লাগলো তাদের শরীর। নৃত্যের তালে তালে অদ্ভুত মাদকতায় তারা চলে গেল এক অন্য জগতে। কিন্তু আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মিলনের অন্তিম মুহূর্ত দুজনের কারোরই সুখকর হলো না। তার কারণ অন্তিম মুহূর্তে আবারও তাদের দুইজনের চোখের সামনে ভেসে এলো সেই অর্ধ পিশাচ আর অর্ধ প্রেতের ভয়ানক প্রতিচ্ছবি। প্রবাল আর এলিনার দুজনেরই মনে হলো এ কথা জানানো দরকার অরুময় বাবুকে। কিন্তু কিভাবে? কারণ নিজেদের মিলনের কথা তো খুব সহজে বলা সম্ভব নয়। নিজেরা একটু ধাতস্থ হয়ে প্রবালের মুখ থেকে এলিনা ওর স্বপ্নের কথা জানতে চাইল। এলিনাকে প্রবাল পুঙ্খানুপুঙ্খভাবে স্বপ্নের প্রতিটা কথা বলতে লাগলো। আর এলিনার বুক কেঁপে কেঁপে উঠল। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দরজায় টোকা পড়ল দুপুরের খাবার খাওয়ার জন্য। এবারে স্বয়ং অরুময় বাবুই এসেছেন ওদের ডাকতে। এমনিতে এই বাড়িতে তাড়াতাড়ি খাওয়ার নিয়ম,
তবে আজ নিয়মের একটু বদল ঘটল। তার কারণ ওরা সকালের জলখাবার অনেক দেরি করে খেয়েছে, তাই দুপুরের খাবার খেতেও স্বভাবতই দেরি হবে। ওরা নিজেদের পোশাক ঠিক করে নিয়ে দরজা খোলার জন্য এগিয়ে গেল, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখল দুপুর 2টো বাজে। দরজা খুলে দেখল অরুময় বাবু দাঁড়িয়ে আছেন। উনি ওদেরকে দেখে বললেন তাড়াতাড়ি করে নিচে যাবার জন্য, কারণ আজ ওরা কেউ খায়নি বলে বাড়ির আশ্রিত লোকজনেরা কেউই কিছু খায়নি। এ কথা শুনে ওদের মন বড়ই খারাপ লাগলো, তাই অরুময় বাবুর সাথে তড়িঘড়ি করে নিজেরাও নিচে চলে গেল। খাবার টেবিলে বসতেই হরি কাকার স্ত্রী খাবার দিয়ে দিল সকলকে। ওরা 3জন খাওয়া শুরু করলে অরুময় বাবু ওই বয়স্ক মহিলাকে নির্দেশ দিলেন বাকি জিনিস টেবিলে রেখে দিতে। ওনারা ওনাদের প্রয়োজন মতো নিজেরাই নিয়ে নেবেন, বাড়ির বাকিরা যেন খাবার খেয়ে নেয়। যদিও ভদ্রমহিলা প্রথমটায় রাজি হচ্ছিলেন না, অরুময় বাবু জোর করায় তিনি আর না বললেন না। বাকি খাবার টেবিলে রেখে দিয়েই তিনি ধীর পায়ে সেই স্থান ত্যাগ করলেন। এবার অরুময় বাবু আর 2জন ছেলে মেয়ে নিজেদের মধ্যে খাবার নিয়ে তৃপ্তি করে খেতে লাগলেন। খাবার খাওয়ার মাঝেই অরুময় বাবুর মুখের চিন্তাক্লিষ্ট ভাবটা যে যায়নি, সেটা তাকে দেখেই খুব ভালো করে বোঝা গেল। তার এমন মুখ প্রবাল আর এলিনা দুজনেরই দৃষ্টি কাড়ল। যদিও তারা অবশ্যই জানে এর প্রকৃত কারণ, কিন্তু কি উপায়ে এই মুহূর্তে ঠান্ডা দিকে আনা যায় ওরা কেউই বুঝতে পারল না। তাই চুপচাপ অরুময় বাবুর সাথে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া হয়ে গেতেই অরুময় বাবু ওদের 2জনকে নিজের ঘরের মধ্যে ডাকলেন। 2জনে অরুময় বাবুর ঘরের দিকে এগিয়ে গেল। ওরা গিয়ে দেখল সেই গুপ্ত কুঠুরিতে নয়, বরং অরুময় বাবু তাদের জন্য অপেক্ষা করছেন নিজেদের ঘরের মধ্যে। ওরা অরুময় বাবুর নির্দেশে 2টি চেয়ার টেনে নিয়ে ওনার মুখোমুখি বসল। এরপর ওরা দেখল অরুময় বাবুর হাতে সেই পেন্টিংটা যেটা এলিনার মা রিভা এঁকেছিলেন, সেই ত্রিশূলের ছবিটা। উনি নিজে হাতে এই ছবিটা নিয়ে ওদের ছবিতে আঁকা মেয়েটার মুখ দেখাচ্ছিলেন। প্রবাল সেই সময়ে এই ছবিটা দেখে যে অনুমান করেছিল সেটা একদম সত্যি। অরুময় বাবু ছবিটা ওদের 2জনকে দেখিয়ে বললেন, দেখো ছবিটা। ভারতে রিভা এসে দেবী রাজরাজেশ্বরীর মূর্তি দেখেই এই ছবি অঙ্কন করেছিল। তোমরা 2জনেই এই ছবিটা দেখে খুব ভালো করেই বুঝতে পারবে যে ছবিতে আঁকা মেয়েটার সাথে অদ্ভুতভাবে এলিনার মুখের সাদৃশ্য আছে। আর এই ছবি আজ আমি একটি বিশেষ কারণে তোমাদের সামনে নিয়ে এসেছি। তা হলো আজ এই ছবি পূর্ণতা পাবে। অরুময় বাবুর
হেঁয়ালি ভরা কথার অর্থ ওদের দুজনের কেউই বুঝতে পারল না, কিন্তু ওনার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল যে উনি কি বলবেন সেটা জানার জন্য। তবে প্রবাল ওই ছবির সাথে এলিনার চেহারার মিল খুঁজে পেলেও এলিনা তখনও সেই ছবির দিকে তাকিয়ে নিজের ফোনে নিজের তোলা একটি ছবির সাথে মিলিয়ে দেখতে লাগলো। আর দুটি ছবির মধ্যে যে অদ্ভুত রকম সাদৃশ্য আছে তা বেশ ভালো রকম বুঝতে পারল এলিনা। কারণ যে ছবিটার সাথে ও মিলিয়ে দেখছিল সেটা ও তুলেছিল বছর কয়েক আগে কলেজের একটি অনুষ্ঠানে। সেখানে ভারতীয় সংস্কৃতিকে বিদেশে উপস্থাপন করার জন্য মহালয়ার একটি গানে সে নৃত্য করেছিল। তাই তার সাজ পোশাক ছিল দেবীদের মতো। অরুময় বাবু দুজনের দিকে তাকিয়ে এবার মুখ খুললেন আর বললেন, আমি জানি মানি তুই নিজের সাথে ছবিটা মিলিয়ে দেখছিস, আর প্রবালও তোর সাথে ছবিটা মিলিয়ে দেখছে। তবে তোরা যে আমার হেঁয়ালি ভরা কথার অর্থ বুঝতে পারছিস না তা বেশ ভালো করেই আমি বুঝতে পারছি। তাই তোদেরকে বিষয়টা খুলে বলছি। সেদিন ত্রিশূলের শক্তির কিছুটা অংশ রিভার শরীরে গিয়ে এলিনার জন্ম হয়, আর সেই শক্তি ত্রিশূলের ট্যাটু আঁকার মাধ্যমে সে পায়। ঠিক তেমনই অর্ধেক শক্তি আছে এই ছবির মধ্যে। আর আজ এলিনা এই ছবি থেকে পূর্ণ মাত্রায় শক্তি পাবে, অর্থাৎ দুই শক্তি এক হয়ে এলিনা পূর্ণ শক্তি পাবে, আর রিভার আঁকা ছবিটা পূর্ণতা পাবে। অরুময় বাবুর কথায় ঘরের ভিতরে উপস্থিত দুজনেই অবাক হলো। এলিনা শুধু প্রশ্ন করল, তা কি করে সম্ভব? অরুময় বাবু এলিনার প্রশ্নের উত্তরে বললেন, তার জন্য দরকার বিশেষ সময়, অর্থাৎ একটি বিশেষ লগ্ন। আর আমি আজই ক্যালেন্ডারে দেখেছি সেই বিশেষ লগ্ন পড়বে মাত্র ঘণ্টাখানেক পরেই। তাই আমি তোকে অনুরোধ করব, তুই আর প্রবাল পোশাক পরিবর্তন করে শুদ্ধ কাপড়ে আমার ঘরে আয়। কারণ আমি চাই প্রবাল এই ঘটনার সাক্ষী থাকুক। তাই তোদের আমি এই ঘরে দেখে ছবির সব তথ্য দিলাম। অরুময় বাবুর দিকে তাকিয়ে প্রবাল প্রশ্ন করল, আচ্ছা স্যার, এই ছবির মধ্যে যে শক্তি গুচ্ছিত আছে সেই বিষয়ে আপনি কি করে অবগত হলেন? প্রবালের প্রশ্নে একটা অবিশ্বাসের সুর ছিল। অরুময় বাবু সেই প্রশ্নের উত্তরে মৃদু হাসলেন আর বললেন, রিভার আত্মার সাথে আমি যোগাযোগ করি বহুবার, আর সেই আমায় এই তথ্য দিয়েছে। এমনকি আজকের তিথির কথাই বলেছিল সে নিজে। অরুময় বাবুর এই কথার পরে তো আর কোনো প্রশ্ন করার জায়গাই থাকে না প্রবালের। ওরা সেই ঘর থেকে বেরিয়ে গিয়ে নিজেদের ঘরে পোশাক পরিবর্তন করে ফিরে আসে অরুময় বাবুর ঘরে। ওদেরকে ভিতরে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন অরুময় বাবু। আর ওরা লক্ষ্য করে ইতিমধ্যেই অরুময় বাবু আবির দিয়ে একটি চক্রাকার কিছু এঁকেছেন তার সেই গুপ্ত কুঠুরিতে। আর সেই চক্র দেখেই প্রবাল চিনতে পারে, কারণ মাত্র কিছুক্ষণ আগেই ও এই চক্র দেখেছে
তাই একটু থমকে যায় ও। অরুময়বাবু প্রবালের ভাবভঙ্গি লক্ষ্য করে বলেন, শান্ত থাকো প্রবাল, আমি আমার সন্তানের কিছু হতে দেব না। এটা ভুলে যেও না, আমি ওর জন্মদাতা। প্রবাল লজ্জা পায় ওনার কথা শুনে। স্বপ্নের সাথে বাস্তবের মিল খুঁজতে গিয়ে ও সামনে থাকা মানুষটাকে ভুল বুঝছিল, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর অরুময়বাবুর নির্দেশে একটি নির্দিষ্ট জায়গায় প্রবাল বসে পড়ে, আর অরুময়বাবু সেই বিশেষ প্রক্রিয়া শুরু করেন। এলিনা ওনার মুখোমুখি চক্রের সামনে বসান। কিছু মুহূর্ত চোখ বন্ধ করে অদ্ভুত কিছু মন্ত্র উচ্চারণ করেন। একটা সময় প্রবাল লক্ষ্য করে সেই ছবিতে আঁকা ত্রিশূলের সাথে এলিনার হাতে আঁকা ত্রিশূলের একটা যোগাযোগ হচ্ছে, আর সেই যোগাযোগের মাধ্যম হলো সূর্যের আলোর মতো একটা উজ্জ্বল সোনালী আলো। এই প্রক্রিয়া শেষ হতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। তারপরেই সেই আলো ক্রমশ নিষ্প্রভ হয়ে আসে আর মিলিয়ে যায়। তবে এলিনার হাতে থাকা ত্রিশূলের ট্যাটুটা উজ্জ্বল হয়ে ওঠে, আর এলিনা সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে প্রবাল ছুটে আসতে গেলে অরুময়বাবু ওকে চোখের ইশারায় থামতে নির্দেশ দেন। কিন্তু এলিনার এমন অবস্থা দেখে সে ছটফট করতে থাকে মনে মনে। তবুও স্যারের কথা অমান্য করতে পারে না। তখন অরুময়বাবু প্রবালের এমন অবস্থা দেখে বলেন, প্রবাল, বৃথাই চিন্তা করছো। এখন মানি পূর্ণ মাত্রায় শক্তির অধিকারিণী। ত্রিশূলের একটি ফলার পূর্ণ শক্তি তার মধ্যে রয়েছে, তাই পূর্ণ শক্তির তেজ সহ্য করতে না পারলে শরীরে একটু ধকল হয়েছে, তার ফলেই জ্ঞান হারিয়েছে। ওকে এখন ছোঁয়াও যাবে না। সবে মাত্র শক্তি পেয়েছে, তাই ওর শরীর এখন উত্তপ্ত। তাই অপেক্ষা করো ওর জ্ঞান ফিরে আসা পর্যন্ত, তখন ও নিজেই উঠে বসবে। প্রবালের মনে বল ফিরে আসে, আর এলিনার শরীরের উত্তাপের কথা শুনে মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন এলিনা হাতের ত্রিশূলের ট্যাটুর সাহায্যে জবা ফুল পুড়িয়ে দিয়েছিল। ঠিক সেদিনও আজকের মতোই উত্তপ্ত ছিল এলিনার শরীর। প্রবাল অপেক্ষা করতে থাকে এলিনার জ্ঞান ফিরে আসার জন্য, সেই সাথে অরুময় বাবুও। তখনই হঠাৎ প্রবালের হাতের ফোনটা কর্কশ স্বরে বেজে ওঠে, ঘরের নীরবতাকে ম্লান করে দিয়ে। প্রবাল ফোনটা হাতে নিয়ে লক্ষ্য করে ও বাড়ি থেকে মা ফোন করছেন। প্রবালের মন যেন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। তাহলে ওখানে কারোর বিপদ হলো? কারণ সকালেও ফোনে কথা বলে তেমন কিছু বোঝা যায়নি, আর মা বলেছিলেন আজ আর ফোন করবেন না। তাহলে দ্বিতীয়বারের জন্য কেন ফোন করছে মা? ফোনটা রিসিভ করার আগে হাতে নিয়ে ভাবতে থাকে প্রবাল।